আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি যে একটা পাগল সেটা আবার প্রমাণ করলে। এতবার বারণ করা সত্ত্বেও কেন তুমি পানিতে নামলে? এখন এই ভেজা শাড়ি পরে তুমি কতক্ষণ থাকবে? কোন পোশাক নিয়ে এসেছো? আর সকালবেলা গোসল করে এসেছো, আবার গোসল করলে। এখন তোমার জ্বর আসলে তুমি কিভাবে আনন্দ ফুর্তি করবে? যেসব প্ল্যান করে এসেছো, জ্বর আসলে বিছানায় শুয়ে সেসব কিছু করতে পারবে? মাথা মোটা গাধা একটা, সব কিছুতে তার পাগলামি করতে হবে। আমি গাল ফুলিয়ে মাথা নিচু করে বসে পড়লাম। তাই বলে ঘুরতে নিয়ে এসে আপনি আমাকে ধমকালেন? তো কি করব, ধরে চুমু খাবো নাকি? সবসময় তোমার পাগলামো ভালো লাগে না। এখন আমরা এখানে সকালে নাস্তা করে আমরা আরেক জায়গায় বেড়াতে যাব, আর তোমরা কি করলে? শাড়ি ভিজিয়ে আকাম করে দিলে। চলো এবার রুমে গিয়ে বসে থাকো, আজকে আর কোথাও নিয়ে যাব না। আমি চমকে উঠে স্পর্শের বাহু খামচে ধরে পড়লাম। সরি সরি সরি, এবারের মতো ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে। দেখুন কান ধরছি, এবারের মতো কিছু একটা করুন। আমার খুব ঠান্ডা লাগছে, আমি রুমে বসে থাকবো না, আমি বেড়াতে যাব প্লিজ। আরে ছাড়ো আমার হাত। নিজের সাথে এখন আমাকেও ভেজানোর প্ল্যান করছে নাকি? ছাড়ো আমাকে। ধুর, ভাল লাগে না। সরি বললাম তো, ক্ষমা করুন না। স্পর্শ অবাক গলায় বলল। তুমি করে বললে? বললাম। এবার তো রাগ কমেছে, এবার আমাকে ড্রেসের ব্যবস্থা করে দিন প্লিজ। এই বিষয়ে তুমি খুবই বুদ্ধিমতী। আর কোনো বিষয়ে আমি বুদ্ধিমতী হতে চাই না, আপনারা কন্ট্রোল করতে পারলেই আমি ধন্য। আচ্ছা চলো দেখি আশেপাশের কোনো ছোটোখাটো শপিং মল পাওয়া যায় কি না, সিম্পল কিছু কেনার জন্য। এখন রিসর্টে ফিরে গেলেও অনেক সময় লেগে যাবে। স্পর্শ আমার শরীরে ভালোভাবে শাড়িটা পেঁচিয়ে ঢেকে দিল। তারপর আমাকে ওইভাবেই নিজের সাথে চেপে ধরে হাঁটতে লাগলো। আমি বললাম, এমন চাপটে ধরেছেন কেন? আপনি তো ভিজে যাচ্ছেন। তোমাকে গরম দেওয়ার চেষ্টা করছি যাতে ঠান্ডা কম লাগে। আপনার পোশাক ভিজে গেলে তো আপনিও বিপদে পড়ে যাবেন। আমাকে গরম দিতে হবে না, আমাকে সরে পড়ে হাঁটুন। স্পর্শ আমার কথা শুনল না, আমাকে ওইভাবে ধরে দিগন্ত ভাইয়াদের কাছে নিয়ে আসলো। দিগন্ত ভাইয়া মিষ্টিকে বকছে। আমি চোরের মতো মুখ করে মিষ্টির দিকে তাকাচ্ছি, কারণ এই সম্পূর্ণ বুদ্ধিটা আমার ছিল। মিষ্টি রাগী চোখে আমার দিকে তাকাচ্ছে, আমি অসহায়ের মতো করে ওর দিকে তাকাচ্ছি। অনেক ঘোরাঘুরি করে শপিং মল পেলাম না। একজনকে জিজ্ঞেস করে একটা ছোট্ট দোকান পেলাম, সেখানে একটা লোক কিছু জামা কাপড় বিক্রি করে। সেখান থেকে আমি আর মিষ্টির 2 সেট 3 পিস নিলাম। আমারটা লাল, মিষ্টিরটা সবুজ। এই ড্রেস এখন কোথায় পরবো? সেই লোকটা তার বোনের বাড়ি দেখিয়ে দিল। আমরা সেই বাসায় গেলাম। তারপর আমি আর মিষ্টি পোশাক পরিবর্তন করে আসি। সেখানে শুকাতে দিয়ে আসলাম শাড়ি দুটো। ঠান্ডা পানিতে এতক্ষণ গোসল করার জন্য আমাদের রাতে গা কাঁপিয়ে জ্বর এলো। মিষ্টি আর আমি জ্বরে ভুগতে লাগলাম বিছানায় পড়ে। স্পর্শ আর দিগন্ত ভাইয়া হন্যে হয়ে ডাক্তার ধরে নিয়ে এসেছে। তারপর আমাকে ঔষধ খাইয়ে বিছানায় ফেলে রেখেছে। আর পায়চারি করছে, আর আমাকে যা নয় তাই বলে বকাঝকা করছে। আমি তিতা মুখে স্পর্শের দিকে তাকিয়ে অসুস্থ গলায় বললাম, আমি অসুস্থ আর আপনি আমাকে বকতেছেন? হ্যাঁ বকছি। তুমি বকার মতো কাজ করলে না বকে কি আদর করব? আদর করবেন? অসুস্থ হলে বকা বারণ, তখন আদর সোহাগ করতে হয়। এখনকার যত রাগ বকা আছে সব তুলে রাখুন, যখন আমি সুস্থ হব তখন বকবেন। তোমাকে আমি যতই গাধা বলি না কেন, তুমি কিন্তু মোটেও তা নও। যথেষ্ট চালাক চতুর। সে তো আমি সব সময় বলি, আমার বুদ্ধির কাছে আপনি কিছুই না, কিন্তু আপনি বিশ্বাসই করতে চান না আমার বুদ্ধি আছে। খুব গর্বের সাথে বললাম। স্পর্শ বলল, জি ম্যাডাম, আপনার বুদ্ধির কাছে তো আমি শিশু। ইয়েস, আজকে বুঝতে পারলেন? আমি তো সেই কবেই বুঝতে পেরেছি। পারবেনই তো, মাথা মোটারা ফালতু জিনিস আগে বুঝে। স্পর্শ বিড়বিড় করে পড়ল। আমি স্পর্শের কথা বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, কি বললেন? বিড়বিড় করে না, জোরে বলুন, আমি শুনবো। কেন তুমি না বুদ্ধিমান? তাহলে আমার জোরে বলতে হবে কেন? আমার বিড়বিড় কথাই বুঝে নাও। আমি নিজেকে বুদ্ধিমান বলেছি, আমি তো বলিনি আমি সব কথা বুঝতে পারবো। সরি, আমি আর বলতে পারবো না। আমি ভীতু। নিশ্চয়ই আমাকে কিছু বলেছেন, যার জন্য এখন বলতে পারছেন না, কারণ আপনি আমাকে ভয় পান। স্পর্শ চোখ কপালে তুলে আমার দিকে তাকালো। হোয়াট? আমি তোমাকে ভয় পাই? পেতেই পারেন, কিন্তু স্বীকার করতে চান না। আপনি আমাকে ভয় পান, এজন্যই তো আমাকে বাজে কিছু বলেছেন বিড়বিড় করে, যেটা এখন জোরে বলার সাহস পাচ্ছেন না। আপনি একটা ভীতুর ডিম।
স্পর্শ পায়চারি অফ করে একদম আমার পাশে এসে দুহাত আমার দুপাশে রেখে তোমার মুখোমুখি হয়ে নিজের মাথা নিচু করে আমার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ভয় পাই? হ্যাঁ। তখন আমি বলেছিলাম মাথা মোটারা সব কিছু আগে বোঝে। এখনও বলছি, তুমি একটা মাথা মোটা। আমি বললাম, আমার মাথা কোথায় মোটা? আমার মাথা যথেষ্ট সুন্দর ছোট। এই ছোট মাথা আপনার মোটা লাগছে? আপনি আসলেই একটা পাগল। ওরে, আমি কার সাথে কথা বলছি? আমি তোমার এই মাথা মোটা বলিনি। সিস্টেম ছাড়া কথা বলছেন, এখন আমাকে ধমকাচ্ছেন? তোমাকে বোঝানো আমার কম্য না। দয়া করে চুপ করো। অসুস্থ, তাই তোমাকে আর আমাকে ধমকাতে চাচ্ছি না। এমনিতে আমার মাথার প্রচণ্ড গরম হয়ে আছে। এক জায়গাতে এসে আনন্দ ফুর্তি করবো তা না, আমার রোগীর সেবা করতে হচ্ছে। ফাটা কপাল আমার। যান, আপনার আমাকে সেবা করতে হবে না। আপনারা আনন্দ করুন, ঘোরের বেশি করে। একা ঘুরতে গেলে বিয়ে করেছি কেন? এই কক্সবাজারে ভাজা ভাজা করে ঘুরে আমার শেষ, সে অনেক আগেই। এখন তো আমি বউ নিয়ে রোমান্টিক ওয়েদারে ঘুরবো, কিন্তু তোমার জন্য কিছুই হচ্ছে না। কতটা জ্বর এসেছে দেখো, তোমার মুখটা কেমন লাল হয়ে আছে, তাকিয়ে থাকতে পারছে না, অথচ মুখ চালিয়ে যাচ্ছ আমার সাথে ঝগড়া করার জন্য। আমি আর আপনার সাথে কথাই বলবো না। কথা বললেই নাকি খালি ঝগড়া করি। স্পর্শ আমার কপালে স্পর্শ করে বলল, এই অবস্থাতেও অভিমান? আমি আপনার সাথে আর কথা বলবো না, রাগ করেছি। আপনি আবার আমাকে ঝগড়াটি বলেছেন, মাথা মোটা বলেছেন, অনেক কিছু বলেছেন। অসুস্থতার মাঝে কোথায় শুধু আদর যত্ন করবেন, মিষ্টি করে কথা বলবেন তা না, আমাকে ধমকাচ্ছেন। তো তুমি ধমক খাওয়ার মতো কাজ করলে কেন? ভুল হয়ে গেছে বললাম তো। আচ্ছা, কান্না করতে হবে না, আর ধমকাবো না, সরি। আমি মাথা বামকাত করে রইলাম, কথা বলবো না স্পর্শের সাথে। স্পর্শ আমার মাথা টেনে সোজা করে আমার কপালে আর নাকে চুমু খেলো, আর সাথে সাথেই বলল, ইস, আমার ঠোঁটটা পুড়ে গেল। ঢং, ভালোই হয়েছে। আমাকে টাচ করতে আসবেন তো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। আমি মাথা মোটা বলার শাস্তি এটা আপনার। শাস্তি হলেও তো আমি তোমাকে দূরে রাখতে পারবো না, তাই এই শাস্তিটাও আমি মাথা পেতে নিলাম। রাতে আমার জ্বরের মাত্রা আরও ভালো, আর আমি জ্বরের ঘোরে আবোল তাবোল কথা বলতে লাগলাম। স্পর্শ ভয় পেয়ে আমার মাথায় জলপট্টি নিয়ে বসেছিল। সারা রাত তিনি কি ছটফট যে করেছে, এসব দেখে আমার গর্বে বুকটা ভরে উঠছিল। ইস, কতই না ভালোবাসেন উনি আমাকে। এমন একটা হাজব্যান্ড পেয়ে আমি সত্যিই খুব ভাগ্যবতী। ওনার মতো একজন জীবন সঙ্গিনী পেয়ে আমি খুব লাকি। সকালে আমার জ্বর কমে আসায় আমি যখন চোখ মেলে দেখি স্পর্শ আমার পাশে বসে গালে হাত দিয়ে বসে আছে, ওইভাবে ঘুমিয়ে আছে, আমি ওইভাবে স্পর্শকে টেনে টুনে বিছানায় শুইয়ে দিলাম। সারা রাত ঘুমাতে পারিনি, চোখ দুটো ফুলে আছে। এখন একটু ঘুমা। আমি উঠে ফ্রেশ হয়ে এলাম, শরীর ম্যাচ ম্যাচ করছে, মাথা ঘোরাচ্ছে, মুখ তো তিতা বিষ হয়ে আছে। স্পর্শ মনে হয় সকালেই ঘুমিয়েছে, কারণ এখানে কফির কাপ রাখা। আমি একটা নিয়ে খেলাম। স্পর্শ উঠে আমাকে বসে থাকতে দেখে উত্তেজিত হয়ে ছুটে এলো আমার কাছে আর বলল, এই শোনো, তুমি উঠেছো কেন? কিছু দরকার হলে তুমি আমাকে বলবে, তা না করে নিজে নিজে পাকনামি করে আবার উঠেছো। আবার কোনো অঘটন ঘটাতে চাও, তাই না? তুমি কি আমাকে একটু শান্তি দেবে না? বলতে বলতে আমার কাছে এসে আমার কপালে, গালে, গলায় হাত দিয়ে দেখলো জ্বর কেমন। আমি স্পর্শের এত চিন্তা দেখে বললাম, আই এম ফাইন। আমি এখন অনেকটা ঠিক আছি, খুব ভালো লাগছে, শরীর ব্যথা কমে গেছে, তাই ফ্রেশ হয়ে বসে আছি। আপনি তো সারা রাত অনেক কিছু করলেন, বসে থেকে একদম নেতিয়ে গেছেন, এজন্য আপনি একটু শুয়ে বিশ্রাম নিন। একটু পরে না হয় আমি ডেকে দেবো আপনাকে। আমার বিশ্রাম নেওয়ার চিন্তা তোমাকে করতে হবে না। সব কিছু তুমি নিজে ঠিক করতে যাব না। আর পাকনামি করে আমাকে কষ্ট দেবে না প্লিজ। তুমি অসুস্থ থাকলে, কষ্টে থাকলে আমি ঠিকমতো শ্বাস নিতে পারি না, বুকে ব্যথা করে। তুমি কি আমাকে বুঝবে না? স্পর্শের কথা শুনে আমি কোলে ক্ষীর হয়ে গেলাম। স্পর্শকে চাপড়ে ধরে বললাম, আচ্ছা, আই এম সরি, আমি আপনাকে আর কষ্ট দেব না, আপনার সব কথা বাধ্য মেয়ের মতো শুনব। স্পর্শ আমাকে জড়িয়ে ধরল। সকালের নাস্তা করার পর জোর করে রেডি হয়ে গেলাম, বেড়াতে যাব। স্পর্শ কিছুতেই যাবে না, কিন্তু আমি আর মিষ্টি তো রেডি হয়ে বসে আছি। স্পর্শ শুধু বলছে, 1 মাস থাকবো, তোমরা সুস্থ হও, তারপর যত খুশি ঘুরবো। এখন এই শরীর নিয়ে ঘোরাঘুরি করে আর তোমাদের অসুস্থ করতে চাই না। কিন্তু আমি আর মিষ্টি নাচ্ছর বান্দা, আমরা এভাবেই যাব আজ। একদম ঠিক আছি, আমাদের কিচ্ছু হবে না। এসব বলে পাগল করে দিচ্ছি দুজনকে। অবশেষে আমরা দেখা করতে যাওয়া হলো।
দিগন্ত আর স্পর্শ মুখটা হাড়ির মতো করে রাখলো, কিন্তু আমি আর মিষ্টি তো খুবই এনজয় করছি। কাল রাতে যে আমি চরে কাতর হয়ে পড়েছিলাম কেউ দেখলে বলবেই না। ঘোরাঘুরির আনন্দেতে আমাদের জ্বর পালিয়ে কোথায় চলে গেছে। আমরা চারজন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলাম। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে। 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল চিনচিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারিকেল গাছে দ্বীপকে করেছে অনন্য। সেন্ট মার্টিনে এসে আর পানিতে নামার সাহস করলাম না, শুধু ঘোরাঘুরি করলাম আর ছবি তুললাম। গায়ে জ্বর না থাকলেও এখন আর পানিতে নেমে ঝামেলা বাড়াতে চাই না, তাই আমি আর মিষ্টি নামলাম না। কিন্তু দিগন্ত ভাই আর স্পর্শ ঠিকই পানিতে নামলো। পানিতে নামার আগেই স্পর্শ দুজন হাত ডাব ধরিয়ে দিয়ে চলে গেছে। আমরা দুজন ডাব হাতে গাল ফুলিয়ে রইলাম। রিয়েল রেস্তোরাঁ লাঞ্চ করে নিলাম, সন্ধ্যায় হোটেলে ফিরে আসলাম। এভাবে 4 দিন কেটে গেল। 5ম দিন আমরা কক্সবাজারকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। এবার আমাদের যাত্রা গাড়িতে নয়, ট্রেনে। আমার আর মিষ্টির জন্য এইটা করতে হয়েছে। আমরা কখনো ট্রেনে উঠিনি, তাই সুযোগটা মিস করতে চাই না। মিষ্টি খুব মজা হবে রে, নিঝুম ধারাকে কল কর, ওরা তো সব কিছু মিস করলো। ভিডিও কল দে। স্পর্শ আর দিগন্ত ভাই আমাদের কেবিনে বসিয়ে রেখে কোথায় যেন গেল। আমরা দুজনে একসাথে বসে ভিডিও কল করলাম গ্রুপে। ওরা দুজনেই অ্যাক্টিভ ছিল, সাথে সাথেই রিসিভ করলো। নিঝুম কল রিসিভ করেই বলল, ও তোরা কোথায় রে? এটা কোন জায়গা? তোরা কি কক্সবাজার থেকে চলে আসছিস নাকি? এটা কোন গাড়ি, কিসের চলছিস দেখি? আমি টান বেড়ে মিষ্টির হাত থেকে ফোন নিয়ে নিলাম আর বললাম, দাঁড়া দেখাচ্ছি। কক্সবাজার এসেছি বলে তো খুব হিংসায় চলে পড়ে মরছিস, এবার আরও মরবি। তোদেরকে বিয়ে করতে বলেছিলাম, নিঝুম তোকে বলেছিলাম বয়ফ্রেন্ডটাকে বিয়ে করে চলে আয়, আসলি না। আর ধারা, তুই বলতি জীবনেও একটা বয়ফ্রেন্ড জোটাতে পারলি না, আর বাপ মার পছন্দে তুই বিয়ে করবি না। বইন, তুই আজীবন সিঙ্গেল থাক। নিঝুম চিৎকার করে বলল, শালা সাতার বয়ফ্রেন্ড বানাইছিলাম, ও জীবনেও চাকরি নিতে পারলো না, আর জীবনেও আমার বাড়িতে বিয়ের প্রস্তাবও আসতে পারলো না রে। কপালটাই খারাপ, তোদের দোষ। তোরা 3জন যদি আমাকে না ম্যানেজ করতি, আমি জীবনে ওই হাঁদারাম এর সাথে রিলেশন করতে যাইতাম না। এবার ধারা চিৎকার করে বলল, একদম আমাকে বলদি বলবি না। মার বাপের পছন্দে যে বিয়ে করতে বলিস, ওই ভুঁড়িওয়ালা কাকুর সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছিস। আর প্রেম করতে বলিস, ওই খাটাস শাহ আলম আমাকে প্রপোজ করেছিল। ওকে আমার নখেরও যোগ্য বল? ওর সাথে আমি প্রেম করব? ইম্পসিবল। ওর মতো ছেলের সাথে প্রেম করার থেকে আজীবন আমি আইবুড়ি থাকবো। ওকে, তোরা তোদের মতো থাক। এই দেখ আমরা কিসে উঠেছি। বলেই ক্যামেরাটা পিছন দিয়ে দেখালাম। ট্রেনে উঠেছি দেখে ওরা দুজন চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আর ওদের চলতে দেখে হাসতে হাসতে আমি মিষ্টিকে ফোন দিয়ে দিলাম। ফোন হাতে থেকে ছিনিয়ে নিয়ে মিষ্টি আমাকে কিল মেরে বলল, শাকচুন্নি, নিজের ফোন দিয়ে কথা বলতে পারিস না? আমার ফোন নিয়ে রাজত্ব করিস? বেশ করছি, 100 বার করব। লেগে গেলে দুজনেই ঝগড়া। ফোন রেখে আমি আর মিষ্টি ঝগড়া করে যাচ্ছি। ধারা আর নিঝুম কথা বলে যাচ্ছে, আসতে পারল না, সেজন্য আফসোস করছে। আমাদের ঝগড়া দেখে আমাদের থেমে ওদের সাথে কথা বলতে বলছে। আমরা থামছি না। স্পর্শ আর দিগন্ত এসে আমাদের দুজনকে থামালো। আমি রাগ করে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে নিজের সিটে বসে পড়লাম। মিষ্টিও তাই করলো। দিগন্ত আর স্পর্শ অবাক হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। স্পর্শ আমার পাশে এসে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমাদের? এই তো কিছুক্ষণ আগে গল ধরে হাঁটছিলে, খুশিতে লাফাচ্ছিলে, এখন আবার কি নিয়ে ঝগড়া বাঁধলো? আপনার তো সাহস কম না? আমাদের 2 বান্ধবীর ঝগড়ার কারণ জানতে এসেছেন। আমরা ঝগড়া করেছি, আমরা একটু পরে মিল হয়ে যাব। আপনার এখানে কিসের কথা? ওরে বাবা, কত ভালোবাসা! বান্ধবীর উপর এত ভালোবাসা! এর একটুখানিও যদি আমার জন্য হতো তাহলে তো আমি ধন্য হয়ে যেতাম। স্পর্শ গাল ফুলিয়ে বলল। আমি স্পর্শের দিকে ঘুরে বললাম,
আপনি কি বলতে চাইছেন? আমি আপনাকে ভালোবাসি না? আপনার উপর আমার কোনো টান নেই? স্পর্শ মুখ নিচু করে বলল। আছে কি? আমার তো মনে হয় না, কখনো তো ভালোবাসা দেখাতে দেখলাম না। তোর কি এখন এই ট্রেনে ভালোবাসা দেখাবো? স্পর্শ বলল। দেখালে দেখাতে পারো, আমার কিন্তু সমস্যা নাই। আমি সত্যি সাহসিকতার একটা প্রমাণ দিলাম। স্পর্শকে টেনে সিট থেকে উঠলাম। স্পর্শ এসব করা দেখে বলল। আরে কি হচ্ছে? আমাকে টেনে বাইরে নিচ্ছ কেন? আমি তো ভালোবাসা দেখাতে বলেছি। তুমি কি ভালোবাসা দেখাতে গিয়ে আমাকে এখন কেবিনের বাইরে বের করে দিবে নাকি? আচ্ছা সরি, আমাকে ভালোবাসা দেখাতে হবে না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। তোমার পাশে আমাকে বের করে দিও না। আমি ফার্স্ট টাইম স্পর্শকে একটা ধমক দিলাম। স্টপ! আপনার মুখটা দয়া করে বন্ধ রাখুন। আমি সরাসরি স্পর্শকে টেনে বাইরে বের করলাম। আমাদের এসব দেখে মিষ্টি আর দিগন্ত ভাই এসেছে কি হচ্ছে দেখার জন্য। মিষ্টি আমাকে কিছু বলতে যাবে, তখনই আমি স্পর্শকে দাঁড় করিয়ে রেখে ফট করে স্পর্শের সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। স্পর্শ সহ আশেপাশে যতগুলো মানুষ আছে সবাই আমাদের দেখছে অবাক চোখে। স্পর্শের সারা মুখে চরম বিস্ময়, আর সবাই উৎসুক জনতা হয়ে তাকিয়ে আছে কি হচ্ছে দেখার জন্য। স্পর্শ বলল। কি হচ্ছে? তুমি নিচে বসলা কেন? উঠো, সবাই তাকিয়ে আছে, দেখতে পাচ্ছ না? থাকুক, আমি তো আজ এই ট্রেনের সবার সামনে এই কথাটা বলেই ছাড়বো। স্পর্শ অবাক হয়ে বলল। কোন কথাটা? এই যে আপনি সব সময় বলেন আমি নাকি আপনাকে ভালোবাসি না, কখনো মুখে বলি না। ওকে, হ্যাঁ, আজকে এই ট্রেনের সবাইকে সাক্ষী রেখে এই কথাটি আমি প্রমাণ করবই। আমি আপনাকে খুব ভালোবাসি। স্পর্শ বলল। সবার সামনে সিনক্রেট করো না প্লিজ, চলো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আমাকে কিছুই প্রমাণ করতে হবে না। তুমি না বললেও আমি জানি তুমি আমাকে ভালোবাসো। চুপ করে দাঁড়িয়ে থাকেন তো, একদম আমার কাছে ব্যাঘাত ঘটাবেন না। স্পর্শ আমার ধমক খেয়ে চুপ করে থাকলো। মিষ্টি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে, ওর মুখে হাসি। আমি তখনই চোখ বন্ধ করে একটা ঢোক গিললাম। ভালোবাসি কথাটা যতই ভাবি বলবো, কিন্তু স্পর্শের সামনে আসলে কথাটা বলতে গিয়ে আমি কেমন ভিতর ডিম হয়ে যাই। হঠাৎ একটা ছোট্ট বাচ্চা আমার হাতে একটি ফুল ধরিয়ে দিয়ে গেল। আমি কিছু বলতে যাব, মেয়েটা যেভাবে এসেছিল আবার সেইভাবে তার কেবিনে ছুটে গেল। তাকিয়ে দেখলাম মেয়েটার মা বলছে বেস্ট অফ লাক। আমি হেসে দিলাম। এবার খুব লজ্জা লাগলো। এতক্ষণ আমি খেয়াল করলাম আশেপাশে সবাই আমার দিকে কিভাবে তাকিয়ে আছে। মেয়েটা আমার হাতে লাল সূর্যমুখী ফুল দিয়ে গেছে। আমি লজ্জায় কিছুক্ষণ নিচের দিকে চোখ বন্ধ করে রইলাম। তারপর স্পর্শের চোখের দিকে তাকিয়ে বললাম, আমি যৌবনে পা দেওয়ার আগেই জানতে পেরেছিলাম একটা ছেলে নাকি আমাকে পাগলের মতো ভালোবাসে। তখন আপনাকে আমার একটুও সহ্য হতো না। অনেক পাগলামি করেছিলাম আপনার ছবি আর বিয়ের কথা শুনে। আপনাকে আমার শত্রু মনে হয়েছিল, কিন্তু যখন আমি একটু বড় হলাম আপু আমাকে অনেক কিছু বলল। তখন আপনার এই ভালোবাসা আপনাকে ভালো লাগতে শুরু করলো, কিন্তু তখন আমি আপনার নাগাল পাই না। আপনি আমাকে পাত্তা দেন না, কিন্তু সবাই বলে আপনি নাকি আমাকে খুব ভালোবাসেন। সেই ভালোবাসা শুধু আমাকে দেখান না, সবাইকে দেখান। এটা কেমন অবিচার? এই নিয়ে কত কেঁদেছি আপুর কাছে আর আমার বেস্টি মিষ্টির কাছে। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে দেখেন। আপনার আমার বিয়ে ঠিক হওয়ার প্রথমে আমাকে দেখানোর জন্য একটি ছবি নিয়েছিল আমার আপু। আপনার সেই ছবিটা আমি 2 বছর আগে দেখে কত পাগলামি করেছি। আপনার ছবিটা ছিঁড়ে ফেলতে চেয়েছিলাম। সেই ছবিটাই 2 বছর পর আমার ভালো থাকার অস্ত্র হয়ে গিয়েছিল। খুব যত্নে এই বুকে জায়গা দিয়েছিলাম। আপনার ছবিটার দিকে তাকিয়ে কত অভিযোগ করেছি আপনি আমার সাথে ঠিকমতো কথা বলতেন না বলে। বুকে জড়িয়ে না নিলে রাতে আমার ঘুমই আসতো না। এখনও বলবেন আমি আপনাকে ভালোবাসি না? আমি আপনার মতো ভালোবাসি বলতে পারি না। আমার তো লজ্জা লাগে। আমি কেন ভালোবাসি বলবো? সবসময় আপনি আমাকে ভালোবাসি বলবেন, আর আমি শুধু রাগ করব। আপনি ভালোবাসা দিয়ে সেই রাগ অভিমান ভাঙাবেন, পারবেন না? স্পর্শ আমার 2 কাঁধে হাত রেখে দাঁড় করালো। আমি উত্তরের আশায় তাকিয়ে আছি ওর চোখের দিকে। স্পর্শ আমার হাত থেকে লাল সূর্যমুখী নিয়ে আমার খোপায় গুজে দিল, তারপর বলল, এটা তো আমাকে পারতেই হবে। চড়ুই পাখির অভিমান তো আমাকে ভাঙাতেই হবে। এই যে আমার মিষ্টি বউ, তার রাগনা ভাঙিয়ে কি আমি থাকতে পারি? আমি তোমাকে অনেক ভালোবাসি স্পর্শ। স্পর্শ বুকে হাত দিয়ে বলল, এবার তো আমি হার্ট অ্যাটাক করেই মরে যাব।
একদিনে এত শখ দিও না, আমি তো এত নিতে পারি না। চারপাশ থেকে সবাই চিল্লাচিল্লি করতে লাগলো। আমি লজ্জা পেয়ে স্পর্শের বুকে মুখ লুকালাম। স্পর্শ হাসতে হাসতে আমার কানে পড়ল, ওরে লজ্জাবতী রে, এত সাহসিকতা দেখিয়ে শেষে আমার বুকে মুখ লুকালো। এটা আমার হাজবেন্ডের বুক, এখানে আমি মুখ লুকাবো না তো লুকাবে কে? তাই তো, আমি ভুলে গেছিলাম। আমি স্পর্শের বুকে কিল মেরে কেবিনে চলে এলাম। বাইরে সবার হাসির আর করতালির আওয়াজ পেলাম।